অরু, অয়নের ডাকে পাশে ফিরল অরু। ভয় পাচ্ছ? পাচ্ছিলাম। এখন না, এখন আর কোনো ভয় নেই। দেখতে পাচ্ছ আমায়? হ্যাঁ, আপনি তো শত আধারের মাঝে উজ্জ্বল। তাহলে এতক্ষণ এদিক ওদিক তাকিয়ে কাঁপছিলে কেন ভয়ে? তখন আমি উজ্জ্বল ছিলাম না বুঝি? পশ্চিম, উত্তর, দক্ষিণ দিক ঘুরে ঘুরে দেখছিলাম। আপনি তো পূর্ব দিকে, ওই দিকটায় তখনও তাকাইনি। আসলে আগে কখনো এই সময়ে ছাদে আসেনি, তো দেখছিলাম এই সময় আকাশ এবং চারদিক কেমন হয়। আর এসব দেখার এক্সাইটমেন্টের পাশাপাশি অন্ধকারে একটু ভয়ও লাগছিল। অরু অয়নের কাছে গেল, ট্রে এগিয়ে দিয়ে বলল, আপনার চা। হুম। এই সময় ছাদে এলেন যে? সকাল হওয়া দেখবো বলে। 2 কাপ চা খাবেন? হুম। তাহলে আনতে বললেন যে? আরেক কাপ তোমার। একসাথে চা খাবো আর সকালে সূর্য ওঠা দেখবো। অরু অয়নের কথায় অবাক নয়নে তার দিকে তাকিয়ে আছে। এমন সুখের মুহূর্ত তার জীবনে আজ এই দিনে আসবে ভাবতে পারছে না সে। অয়ন ট্রেটা অরুর হাত থেকে নিয়ে ছাদের রেলিং এ রাখলো। তারপর এক কাপ হাতে নিল, আর একটা অরুর হাতে দিল। অরু কাপটা হাতে নিয়ে এখনো অয়নের দিকে তাকিয়ে আছে। অয়ন ইশারা করে অরুকে পূর্ব আকাশের পানে ইশারা করলো। কিছুক্ষণ নীরবতার পর অয়ন বলল, সাথী চৌধুরী, যার কথা নিচে অহনা বলছিল, উনি দুর্ভাগ্যক্রমে আমাদের মা। উনি আমাদের ছেড়ে, এই সংসার ছেড়ে, বাবাকে ছেড়ে অন্য লোকের হাত ধরে চলে গিয়েছিল। আচ্ছা অরু, আমি নয় পাথর, আমার মাঝে কোনো ইমোশন নেই। তুমি বলো তো, ওনাকে কি অহনার কথা মতো বাড়িতে ফিরিয়ে আনা উচিত? আকাশের দিকে তাকিয়ে বলল অরু। অয়নও আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকার পর অরু আবার বলল, কোন পরিচয় আসবে উনি এই বাড়িতে? এই সংসারের কারোর সাথে ওনার তো আর কোনো সম্পর্ক নেই। না আছে অস্তিত্ব, আর না আছে অধিকার, আর না আছে যোগ্যতা। তবে ওনার চিকিৎসা করা যেতেই পারে, ভালো কোনো হসপিটালে রেখে। এর জন্য তো আর সম্পর্ক লাগে না। যেমন আজ আপনি, বাবা, অনিক ভাইয়া আপনার লাখ টাকা খরচ করেন কোভিড-19 কারণে সুবিধা বঞ্চিত জনগণের সাহায্য করছেন, তেমনি মানবতার খাতিরে ওরা চিকিৎসা করানো যায়। এমনকি তার পাপের জন্য তাকে মাফও করা যায়, কিন্তু কিন্তু তাকে এই বাড়িতে না আনাই ভালো। অয়ন এবার অরুর দিকে তাকালো। অরুর কাছ থেকে অয়ন এমন উত্তর আশা করেনি। আজ অরু তাদের সংসারের বউয়ের মতন বা তার স্ত্রীর মতন কিংবা মহান নারীর মতন উত্তর দেয়নি। আজ অরু অয়নের একজন বন্ধুর মতন উত্তরটা দিয়েছে, যে উত্তরে অয়ন সন্তুষ্ট। কেন জানি অরুর এই উত্তরে অয়নের শত দ্বিধাদ্বন্দ্বের সমাধান করে দিয়েছে। অয়ন বলল, মাফ করা সম্ভব না অরু। কেন সম্ভব না? এই দুনিয়া অসম্ভব বলে কিছুই নেই। আমি তো বলিনি এখানেই মাফ করতে। বললাম যে হয়তো এক সময় মাফ করে দেয়া যেতে পারে। কারণ মহান আল্লাহ তাআলাই বলেছেন যে কেউ যদি পাহাড় সমান পাপ করে, যদি তার কাছে সত্য মনে ক্ষমা চায়, তাহলে তিনি তাকে মাফ করে দিন। স্বয়ং আল্লাহ যদি মাফ করতে পারেন, তাহলে আমরা তো তার ক্ষুদ্র সৃষ্টি মাত্র। তাহলে আমরা পারবো না কেন? আর উনি যা পাপ করেছেন, উনি তার শাস্তি ইহকালেই পাচ্ছেন, পরকালে তো পাবেনি। আল্লাহ তার পাপের শাস্তি তাকে দিচ্ছেন। আমরা তো মানুষ, আমরা তো কাউকে শাস্তি দিতে পারবো না। তাই আমাদের ক্ষেত্রে মাফ করে দেওয়াটাই ভালো। নিস্তব্ধ পরিবেশ। অরুকে অবাক করে অয়ন কিছুক্ষণ বাদে অরুর এক হাতে নিজের হাত শক্ত করে আবদ্ধ করলো। শান্ত আকাশ, স্নিগ্ধ প্রকৃতি, সূর্য দিগন্তের নিচে অবস্থান করছে, তাই হয়তো দেখা যাচ্ছে না এখনো। তবে পরিবেশের মৃদু সূর্যালোক ছাড়িয়ে পড়েছে, আর এই অপরূপ দৃশ্য ছাদের এক কোণে দাঁড়িয়ে হাতে হাত ধরে উপভোগ করছে অয়ন আর অরু। অরু, হুম। সুন্দর না? অনেক। হুম। নিরাচল গিয়েছো কখনো? না, বাসা থেকে স্কুল, নানি বাড়ি, কলেজ, আর এখন এই বাড়ি। এই গণ্ডির বাইরে পাই রাখি না কখনো। অরুর কথা শুনে অয়ন আকাশের দিকে তাকিয়ে বলল, তোমার পরীক্ষাটা শেষ হোক, তোমাকে নিয়ে যাবো নীলাচলে। অপূর্ব সুন্দর একটা জায়গা। ভোরে মেঘের কোল ঘেঁষে অপরূপ রূপ নিয়ে সূর্যের উদয়, পাহাড়ের ভাঁজে ভাঁজে দুধ সাদা মেঘের ঢেউ, দিনভর রোদের সঙ্গে ঝিরিঝিরি বাতাস, গধূলিবেলায় রক্তিম আভা ছড়িয়ে পশ্চিম আকাশে সূর্যের ডুব। জাস্ট অ্যামেজিং। অরু অয়নের কথা শুনে অয়নের দিকে হা করে তাকিয়ে আছে, ভাবছে। কি বললো লোকটা? আমাকে নিয়ে যাবেন সত্যি? আসলে অয়ন অরুকে নিয়ে যাক বা না যাক, এটুকুই যে বলেছে সেটাই অরুর জন্য অনেক।
অরু বলল, আপনি কয়বার গিয়েছেন ওখানে? 3 বার। আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দিয়ে যেতে হবে নীলাচলে। সড়কের দুপাশে সবুজ গাছ ও ছোট বড় পাহাড়ের সমারোহ থেকে মন আচ্ছন্ন হয়ে পড়ে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি নিমিশে উধাও হয়েছে শীতল বাতাসের পরশে। শুধু তাই নয়, রাতে পাহাড়ের কোলে মেঘের ঘুমিয়ে পড়া, নীরব প্রকৃতিতে বাতাসের তোড়ে কলা পাতায় ফরফর শব্দ, ঝিঝি তক্ষক সহ নানা পতঙ্গের ছন্দবদ্ধ সুর। খানিকটা অন্ধকারে, খানিকটা নীরবতায় চাঁদ তারা মেঘের সঙ্গে রাতটা মায়াবী কাটে নীলাচল পাহাড়ের কোল ঘেঁষে ঝুলে থাকা কটেজগুলোয়। শহর থেকে 9.5 কিলোমিটার দূরে বান্দরবনের সবচেয়ে সুন্দর পাহাড়ি নীলাচল। অরু চোখ বন্ধ করে অয়নের কথাগুলোর সাথে নিজের মাথায় আসা দৃশ্য অনুভব করছে। ব্যাপারটা দারুণ লাগছে অরুর কাছে। সে যেন অয়নের বর্ণনার মাঝে ঘুরে আসছে সেখানে। ওরু যাবে তো আমার সাথে ওখানে? হ্যাঁ, যাব। স্ত্রী হয় নয়, একজন ভালো বন্ধু হয়ে যাবে। হুম। ঠিক আছে, তাহলে নিয়ে যাব। এখন চলো নিচে যাই। হুম। অরু চায়ের কাপগুলো ট্রেতে রেখে অয়নের পিছন পিছন নিচে গেল। অয়ন রুমে ঢুকলো আর অরু রান্নাঘরে গেল। রান্নাঘরে কাপ রেখে অরু ভাবছে যে কি নাস্তা করা যায়। ও, রাতে তো অরু ভেবেই রেখেছিল যে আজ চিড়ার পোলাও করবে। সব রেডিও করে রেখেছিল। এখন এখনো কেউ ওঠেনি, এমনকি বুয়ারাও না। অরু ঝটপট চিড়ার পোলাও করে ফেললো, সাথে ফলের জুস। রান্না শেষে রুমে গেল অরু। অয়ন ঘুমিয়ে পড়েছে। এখন অরুও একটু ঘুমাবে, তাই রান্না সেরে নিয়েছে। এখন দেরি করে উঠলেও আর প্রবলেম নেই। জয়ের বাবা আজকে হাসপাতালে অ্যাডমিট হবেন, তাই জয় সকাল সকাল উঠে সব গুছিয়ে নিচ্ছে। সামনে না বুঝলেও ভয় হচ্ছে জয়ের মনে মনে বাবাকে নিয়ে। নানান চিন্তার মাঝে জয়ের নিজের পিঠে কারো স্পর্শ অনুভব করলো। পিছে ফিরে দেখলো চিরচেনা কাউকে। জয়া বলল, ওই তুমি কবে এলে? এই তো মাসখানেক আগে। ওহ, জানালে না তো। কি জানাবো? তুমি জানিয়েছিলে যে মামা অসুস্থ। কাউকে জানাবার সিচুয়েশন ছিলাম না। টেনশন করো না জয়া। ভয় লাগছে অবি। ভয় কিসের? আমি আছি না। কই, যখন সব থেকে দরকার ছিল তোমায়, তুমি তো ছিলে না। ছিলাম, তুমি গ্রহণ করনি। আর দূরে যাবে না তো? তুমি যেতে দিও না জয়া। চলো বাবার কাছে। হুম। অভিজয়ের দুই সম্পর্কের কাজিন, পেশার চাইল্ড স্পেশালিস্ট। ছোটকালে দুজন ভালো বন্ধু থাকলেও যেদিন জয়া প্রথম ডিএমসিতে পা রেখেছিল সেদিন অনেক বছর পর জয়াকে প্রথম দেখাই ভালো দুজন ভালো বন্ধু থাকলেও যেদিন জয়া প্রথম ডিএমসিতে পা রেখেছিল সেদিন অনেক বছর পর জয়াকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছিল অভি। এমবিবিএস পাশ করার পর একই সাথে অ্যাপোলোতে জয়েন করেছিল। পাগলের মতন ভালোবাসতো অভি জয়াকে। কিন্তু ঠিক যেমন জয়া ভালোবাসেও অয়নকে নিজের মনের কথা বলতে পারেনি, তেমনি অভিও পেরেছিল না জয়াকে নিজের মনের কথা বলতে। যেদিন বলতে চেয়েছিল সেদিনই জয়া অয়নের প্রতি নিজের ফিলিংস অভির সাথে শেয়ার করেছিল। যেদিন বলেছিল সেদিন রাতে অভি নিজের ভাঙা মন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিল। অভি তো এখনো জানে না যে জয়া আর অয়নের মাঝের আসল সত্যটা। বিদেশ থেকে ফিরেছিল মাসখানেক আগে। জয়ার সাথে দেখা করেনি সে, কারণ জয়ের সম্মুখীন সে হতে চাচ্ছিল না। তবে গতকাল জয়ের বাবার অসুস্থতার কথা শুনে আর নিজেকে আটকে রাখতে পারেনি অভি। আছে না সময় নদীর স্রোতের মতন নিজ গতিতে প্রবাহমান, তেমনি অয়ন অরুর বিবাহিত জীবনে 5.5 মাস পার হয়ে গিয়েছে। অরুর পরীক্ষাও শেষ। অরুর কথা যেদিন অয়ন একজন ভালো বন্ধুর সন্ধান পেয়েছিল, তবে কেন যেন সেদিনের পর অরুর সেই কথা আর অয়নের তাকে বন্ধু ভাবেই তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। কেননা এখন অয়ন অরুকে নিজের বন্ধু ব্যতীত আর কিছুই মনে করে না। স্ত্রীর অধিকার থেকে আজ পুরোপুরি বঞ্চিত সে। এমনকি সেদিনের পর থেকে 5 মাস হয়ে গেল অয়ন অরুর সাথে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়নি। এই শারীরিক সম্পর্ক তো অরুর অয়নের বৈবাহিক সম্পর্কের ভিত্তি ছিল বলে অয়ন বলতো, কারণ সে অরুকে ভালোবাসতো না আর অরুর ভালোবাসা চাইতো না। তাহলে সেই ভিত্তি নড়বড়ে কেন? তাহলে সম্পর্কটাই বা টিকবে কিভাবে যদি তার ভিত্তি নড়বড়ে হয়ে যায়? আর এমন যদি বিয়ের প্রথম থেকে হতো তাহলে একটা কথা ছিল, অরু মেনে নিত। কিন্তু প্রথম এক আর এখন আরেক, কেন মানবে অরু? হুটহাট কিস করে বসা, চোখের পলকে অরুকে কাছে টেনে নেওয়া, রাতে নিজের কাম সাধনার খাতিরে হলেও অরুকে রাতে দীর্ঘ সময় আদর করা।
ওরু তো অয়নের এমন ব্যবহারই মেনে নিয়েছিল। অয়নের এমন অ্যাটিটিউডই ওরু ভালোবেসে ফেলেছিল। আর এখন অয়নের এমন দূরে দূরে থাকা, বন্ধুদের মতন ট্রিট করা আর ওরুর একদমই মেনে নিতে পারছে না। একজন স্ত্রী কখনো এটা চায় না যে তার স্বামী শুধু কামনা তাড়নায় তার কাছে আসুক, শুধু রাতে ভালোবাসুক। ওরও এটা বিয়ের আগে কখনোই চাইতো না। এখনো ওরও যে এটা চায় তা না। ওরু তো অয়নের ভালোবাসা চায়, অয়নের আদর চায়, একান্তের সময় চায়। কিন্তু এখন ওরু দায়ে ঠেকা পড়ে গেছে। কথায় আছে, একেবারে নিঃস্ব থেকে আংশিক ভালো। ওরুর অবস্থাও এখন তাই। ওরুকে অয়ন তেমন সময় দেয় না ইদানিং। দিবে কি করে? আজকাল অয়ন যে খুব বেশি বিজি। হাসপাতালের সিএফ হবার পাশাপাশি নিজের একটা গ্রাফিক্স ডিজাইনের বিজনেসও দাঁড় করিয়েছে অয়ন। গত 2 মাস হলো। অয়ন তাকে সময় দিলেও ইদানিং শুধু গল্পই করে, আড্ডা দেয় ওরুর সাথে বন্ধুর মতন, এক কাপ চায়ের সাথে। কিন্তু অরুর যে আজকাল অয়নেরই আচরণ ভালো লাগছে না। সে অয়নের ভালোবাসা চায়, বন্ধুত্ব নয়। এদিকে অরুর সারাটা হৃদয়ে শুধু অয়নের বসবাস। অয়ন বলতে পাগল সে। সমগ্র অরুর মাঝে যেন অয়নেরই বিচরণ। আজকাল অরুর শরীরটাও তাকে ইঙ্গিত দেয়। অয়নের ছোঁয়া পাওয়ার জন্য অরুর বুকটা অস্থির অস্থির করে। অরু নিজেই ভেবে পাচ্ছে না যে তার সাথে এটা কি হয়েছে। যে অরুর কাছে বাসর রাত অয়নের প্রথম ছোঁয়া মৃত্যু যন্ত্রণার সমান লেগেছিল। যে অরু কিনা রোজ অয়নের ফেরার পর ভয়ে ভয়ে সময় কাটাতো। যে আবার অয়নের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে তাকে। সেই অরু এখন অয়নের একটু ছোঁয়া পাওয়ার জন্য পাগল প্রায়। না, এভাবে আর কতদিন? এই 5 মাসে অয়ন একবারও আসেনি অরুর কাছে স্বামীর অধিকার নিয়ে। আর অরুও চায়নি নিজের স্ত্রীর অধিকার। না, অরুর অয়নের সাথে কথা বলতে হবে। কিন্তু অরু এমন শুধুই ভাবে। অয়নের সামনে কিছু বলার সাহস তার হয়ে ওঠে না। সাথী চৌধুরীর মুখের সামনে সুপের চামচ ধরলে অহনা। মামুনি, খেয়ে নাও। না রে মা, ইচ্ছা হচ্ছে না। খেতে তো হবে, এমন করলে হয়? খাবো না পরে, এখন এসব রাখ না, একটু গল্প করি। হুম, আচ্ছা। হ্যাঁ রে, অয়নের বউটা কেমন হয়েছে? ভাবি তো অনেক সুন্দর আর খুব খুব ভালো। আমার থেকে কিন্তু বয়সে বেশ ছোট। খুব কিউট একটা মেয়ে, আর গুণীয়। সংসারটাকে একেবারে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। ও, মানে সংসারের রাশ এখন ওই মেয়ের হাতে? হ্যাঁ, হবেই বা না কেন? ওটা তো ভাবিরই সংসার। হুম, আমি একবার দেখা করতে চাই রে অয়নের বউয়ের সাথে। পসিবল না মা, ভাই আসতে দেবে না। জানবে কিভাবে? থাক না মা, এসব করে ভাইয়ার রাগ আর বাড়িয়ে লাভ কি? দেখলা তো, একবারও আসলো না তোমাকে দেখতে। কিন্তু তোমার চিকিৎসার সব খরচ কিন্তু ভাইয়াই দিচ্ছে। হুম। সেদিন অরুর কথা শুনে সেই অনুযায়ী অয়ন তার বাবাকে জানিয়েছিল যে সাথী চৌধুরীকে সে এই বাড়িতে আনবে না। এই সংসারে তার কোনো স্থান নেই। তবে তার চিকিৎসার ভার অয়ন বহন করবে। অয়নের কথায় সেদিন বাসার সবাই অনেক সন্তুষ্ট হয়েছিল। তারপরেই সাথী চৌধুরীর চিকিৎসা শুরু হলো অ্যাপোলো হসপিটালে। অয়ন একা নয়, নিশাদ হুসাইন, আরোহী, অহনা সবাই মিলে সাথী চৌধুরীর চিকিৎসার খরচ দিচ্ছে তখন থেকেই। অ্যাপোলো হাসপাতালের কাছাকাছি একটা বাসায় অয়ন ওনার থাকার ব্যবস্থা করেছে। প্রতি মাসে ভাড়া দিয়ে দেয় ওখানে সে। তবে এই কয় মাসে একটা বাড়ির জন্য অয়ন, আরোহী বা নিশাদ হোসাইন একজনও সাথী চৌধুরীর সাথে দেখা করতে চায়নি। আর অয়ন ওরুকেও যেতে দেয়নি। নিজের কেবিনে পায়ের উপর পা তুলে বসে আছে অয়ন। সামনে বসা সাদ। দোস্ত, ফাইনালি ফাইনালি আমাদের অস্ট্রেলিয়ান বিসিজিআই এর সাথে ডিলটা ফাইনাল হলো। 1 কোটি টাকা লাভ হলো আমাদের। আমাদের দুজনের গত 2 মাসের কষ্ট আর সার্থক হলো। এন্ড ম্যাক্সিমাম ক্রেডিট গোস টু ইউ সাদ। তুই না বললে আমি এই বিজনেসটা করার উদ্যোগই নিতাম না। লাভ ইউ ইয়ার। দাঁড়া। কি? আশেপাশে ভালোভাবে দেখে নিল সাদ। আশেপাশে কেউ নেই তো তো লাভ ইউ টু দোস্ত। তো এটা বলার আগে আশেপাশে দেখার কারণ? আরে কেউ শুনলে আমাদের দোস্ত না ভাবতো না। কি? অয়ন সাদের এমন ফানি কথা শুনে হাতের লাইটারটা ওর দিকে ছুঁড়ে মারলো। বলদ। আচ্ছা, কি দিবি ভাবিকে? কি দিব আর কেন? ও মা, বউ না তোর? এত বড় সাকসেসে কিছু দিবি না?
মৌ তো অলরেডি বলেই দিয়েছে ডায়মন্ডের রিং চাই তার, সাথে 5 দিনের জাফলং ট্রিপ। হ গুড, মতো চেয়েছে তাই দিবি। ওরকে তো আমি বলেছি ডিল ফাইনালের কথা গতকাল রাতে, হয়তো কিছু চাইনি তাই দিব কেন? কি ওই দিবি কেন মানে? ভাবি চাইনি বলে দিবি না? ভাবি তো একটু চুপচাপ চাপা স্বভাবের, তাই বলেনি। বাট তোর তো দিতেই হবে। আজ তুই যাবি আমার সাথে জুয়েলারি শপে। না পারলাম না, তুই যা। কি তুই যা মানে? আমি তো যাবই, তুইও যাবি। বেড়া, আমার পকেটের টাকা শুধু খরচ হবে আর তোরটা হবে না, সেটা আমি হতে দেব না। চল। অয়নকে টানতে টানতে নিয়ে গেল ছাদ। সাদের এমন কাণ্ড দেখে অয়ন বলল, শালা তুই এত শয়তান কেন? হয় তোমার সমজাতীয়। জাফলং কবে যাচ্ছিস? দেখি ম্যাডামের সাথে কথা বলে সে কবে যাবার কথা বলে। আমার জাফলং যাওয়ার ইচ্ছা নাই অত, হানিমুনে গিয়ে আসলাম তো। আর বিয়ের আগেও আমি, তুই, রাজ, মৃদুল গিয়েছিলাম না, মনে আছে? অস্থির মজা হয়েছিল। তোরা কই গেছিলি হানিমুনে? কোথাও না। কিল্লাই? হোয়াট? আরে বুঝিস না কি কারণে যাসনি? যাবো কি করে? এই সময় দেশের অবস্থা ভালো ছিল না, মনে নেই তোর? কিন্তু তোর ভাবিকে বলেছিলাম যে নীলাচল নিয়েছে বড় পরীক্ষার পর। দেখি এই উইকে প্ল্যান করে ফেলি, কি বলিস? অসাম আইডিয়া দোস্ত, আমরাই যাই, চল। বান্দরবন ট্যুর করে আসি 4 জনে মিলে। তা হয়। ওকে, জানার সাথে ফাইনাল। ওকে ডান। শপিং মলে ঘুরছে দুই বন্ধু। সাদ মৌয়ের জন্য হীরার একটা আংটি নিল। এরবার পালা অয়নের। অয়ন মেয়েদের জিনিস সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। আজ সাদের জোর করায় তার আশা, না হলে এসব ঝামেলায় অয়ন নেই। এই তো এবার রোজার ঈদে নিজের ক্রেডিট কার্ড অরুর হাতে ধরিয়ে দিয়েছিল সবার জন্য আর নিজের জন্য কেনাকাটা করতে। অরু, আরোহী আর অহনার সাথে গিয়েছিল শপিং এ। অয়ন সবাইকে ঈদের কাপড় দেবে বলে কার্ডে 1 লাখ টাকা রেখেছিল। অরুকে বলেছিল সবটা খরচ করতে আর অরুর যাবতীয় সব প্রয়োজনীয় জিনিস কিনে নিতে। অরু, আরোহী, অহনা, রুষা, বাবা, অনেক, অয়ন সবার জন্যই তাই দিয়ে ভরপুর শপিং করেছিল। কিন্তু মেয়েটা হিসাবে বেশ পাকা, ফাও খরচ সে করেনি। আরোহী অহনাকে 8 থেকে 16,000 টাকার মধ্যেই তাদের পছন্দ মতন জামা, জুতা, পার্স কিনে দিয়েছিল অরু। অনেক অয়নার বাবাকে একই পাঞ্জাবি, স্যান্ডেল দিয়েছিল। তাদের পিছে 15,000 টাকা খরচ করেছিল। আর রুষার পিছনে 5,000, মোট 36,000 প্লাস সেই দুপুরে অহনার বায়নায় খাওয়া দাওয়া সব মিলায় 40,000 টাকা খরচ করে বাকি 60,000 কার্ডে অক্ষত অবস্থায় দিয়েছিল অরু অয়নকে ফেরত। কিন্তু নিজের জন্য কেনার বেলায় বলে তার মনে ছিল না কিছু কেনার কথা। অয়ন জিজ্ঞেস করে বলেছিল যে বাবা আরোহী তাকে 2টা জামদানি শাড়ি দিয়েছে, অহনা ব্যাগ আর জুতা কিনে দিয়েছে। আর কি লাগে তার? কোথায় কত টাকা খরচ করেছে অরু অয়ন ফেরার সাথে সাথে কাগজে লিখে হিসাব দিচ্ছিল। অরুর এমন কাজে অয়ন অনেকটাই অবাক হয়েছিল, কারণ মেয়েরা শপিং বলতে পাগল। আর হাতে নিজের স্বামীর দেওয়া এত টাকা পেলে কোনো মেয়ে ছাড়ে না। আর স্বামীর অনুমতি থাকলে তো আর কথাই নেই, সেখানে এ কেমন মেয়ে? অরু কি হচ্ছে? আমি কি হিসাব চেয়েছি তোমার কাছে? না মানে বলছি। না বলা লাগবে না। বিষয়টা ছোট হলেও হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।